দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার। সাথে আছি আমি শাহরিন জেবিন। আর দর্শক আজকে আমার অতিথি দুজন গুণী মানুষ, যাদের একজন থাকেন ক্যামেরার সামনে আর অন্যজন ক্যামেরার পেছনে। আমার সামনে আছেন অভিনেতা নির্মাতা শহীদুজ্জামান সেলিম এবং তার পাশে আছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। দুজনকেই স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। ধন্যবাদ, তোমাকেও শুভেচ্ছা। শুরুতেই না সেলিম ভাই অভিনন্দন আপনাকে। আচ্ছা, গ্রহণ করলাম। আপা আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ। এই অভিনন্দনটা দিলাম কারণ নির্মাতাদের ভোটে সেলিম ভাই সদ্যই সভাপতি পদে নির্বাচিত হয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। একদমই তাই, ডিরেক্টর গিল্ডসের, এবং দ্বিতীয় কার্যনির্বাহী পদে কার্যকরী সদস্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছে। মানে এই ফিলিংসটা কেমন একটু দুজনের কাছ থেকে জানতে চাই। বদিয়াকে বলুক। আসলে ফিলিংসটা তো অবশ্যই অনেক অন্যরকম, কারণ পরিচালকরা ভোট দিয়েছেন, আমার কলিগসরা আমাকে মানে যোগ্য মনে করে ভোট দিয়েছেন, সো এটা অবশ্যই অনেক আনন্দের। আর আমাদের প্রেসিডেন্ট শহীদুজ্জামান সেলিম, তো আমরা কিছুদিন যাবত আমরা কাজ করছি একসাথে, তো তার কাজে সত্যি আমি মুগ্ধ। আমার মনে হচ্ছে এবার ডিরেক্টরস গিল্ড সত্যিকারের জ্বলে উঠবে। আচ্ছা, আমি সেলিম ভাইয়ের কাছে জানবো সম্পূর্ণ বিষয়টা। তার আগে একটু জানতে চাই যে সত্যি করে একটা কথা বলতে হবে, দুজনকে কি ভোট দেওয়া হয়েছে? মানে আমি এটা জানতে চেয়েছি কারণ হচ্ছে দুজনের দুটো প্যানেল থেকে নির্বাচনে দাঁড়ানো হয়েছে, সেই জায়গা থেকে। আমি তো ভোট দিয়েছি, এটা বলবার অপেক্ষা রাখে না, কারণ চয়নিকা চৌধুরী যে কয়বার ইলেকশন করেছে, আমি এই প্রথম ডাইরেক্টরস গিল্ডে ইলেকশন করেছি, তো আমার পছন্দের যে নির্মাতা তাদের তালিকায় চয়নিকা চৌধুরী ছিল এবং আছে এখনো, এবং আমি তো নিশ্চয়ই তাকে ভোট দিয়েছি, এটা তো বলবার অপেক্ষাই রাখে না দিদি যোগ্যতার বিচারে। সেলিম ভাই তো আনসার দিয়ে দিল। সেলিম ভাইয়ের সাথে আসলে সেলিম ভাই ডিরেক্টর হিসেবে তো অসাধারণ, কারণ আমি এই সেন্সে বলবো যে যত চ্যানেলের ওপেনিং, যত নাটকগুলা, এবং এই চ্যানেলটারও, এবং এই চ্যানেলও কিন্তু আমারও গিয়েছে, ঘড়ির কাঁটা নামে একটা নাটক এই চ্যানেলে প্রথম যে নাটকটি অন এয়ার হয় বিকেলবেলা 3:30 বা 4টার দিকে, প্রথম দিন অন এয়ার, এটা আমার নাটক ছিল। সেলিম ভাই হলো বিকালে আর আমারটা ছিল রাতে, আমারটার নাম ছিল দূরের আকাশ। আমাদের দুজনেরই একই দিনে দুইটা নাটক গিয়েছিল। 24শে মে তারিখটা আমার মনে আছে। তারিখটা মনে আছে দিদি? মনে আছে আমার, সব আমার এই জিনিসটা ভালো লাগে, দিদি সবকিছু মনে থাকে। হ্যাঁ, তুমি খোঁজ নিয়ে জানো তোমাদের 24শে মে ওপেনিং হয়েছিল। একদমই তাই, এবং আমাকে সেটা বলছে প্রোডিউসার। আমার তারিখটাও মনে আছে, এটা আমার খুব ফেভারিট একটা কাজ ছিল। আর সেক্ষেত্রে সেলিম ভাইয়ের অভিনেতা হিসেবে অবশ্যই অনেক শক্তিশালী একজন অভিনেতা, কিন্তু আমি সেলিম ভাইয়ের ডিরেক্টর সেলিম ভাইকে অনেক পছন্দ করি, কারণ সেলিম ভাইয়ের মধ্যে না একটা বোল্ডনেস আছে, সে যেটা চায় সেটা খুব স্পষ্ট করে বলে, মানে এই জিনিসটা আসলে প্রয়োজন ওই চেয়ারটাতে। তো সেই জায়গা থেকে সেলিম ভাইকে অবশ্যই কংগ্রাচুলেশন। এবং আচ্ছা, এইবারের নির্বাচনের এই অংশ নেওয়া হয়েছে যে, এবং একদমই কি বলে প্রার্থিতা করা হয়েছে এবং জয়ী হওয়া হয়েছে, আমি একটু অভিজ্ঞতাটা জানতে চাই, কেমন ছিল? এটা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হয়েছে। তা আমি গত 2-3 বছর ধরে নাটক নির্মাণ করছি না, নির্মাণ থেকে আমি বিরতি নিয়েছি, অভিনয়টাই আমি বেশি করে ফোকাসড এখন। কিন্তু ডিরেক্টরস গিল্ডের গত কয়েক বছরের যে সাংগঠনিক দুর্বলতা, সেই দুর্বলতাটাকে কাটিয়ে তুলবার জন্যে আমি নিজ থেকে আগ্রহ প্রকাশ করেছি যে আমি ডিরেক্টরস গিল্ডের সভাপতির পদটা নেব, এবং সবাইকে নিয়ে, যারা নির্বাচনে অংশ নিয়েছে, যারা হেরেছে, যারা জিতেছে, নির্বিশেষে সবাইকে নিয়ে একটা নতুন ডিরেক্টরস গিল্ড আমরা গড়ব, এবং সেই প্রত্যয় নিয়েই কাজ করছি। কাজের শুরুটা আমাদের এরকমভাবেই হয়েছে, আমরা প্রত্যেক প্রার্থীকে নিয়ে বিভিন্ন উপকমিটিগুলো করেছি এবং আমরা আমাদের কাজে অগ্রসর হয়েছি। তো খুব বেশি দূর যে গিয়েছি, এখনো 1 মাস হয়নি, বেশি দিন তো হয়নি, 10-15 দিন সময় গেছে আমাদের। তো আমরা চেষ্টা করছি এটাকে নতুনভাবে। এই কাজের জায়গাতে আমি আসবো সেলিম ভাইয়ের কাছে, আমি তার আগে একটু দিদির কাছ থেকে ছোট্ট করে আমি অভিজ্ঞতাটা জানতে চাই। অভিজ্ঞতাটা হলো, সেলিম ভাই যেমন ডিরেক্টরস গিল্ডের প্রথম নির্বাচন করলেন, আমি কিন্তু ডিরেক্টরস গিল্ডে এটা নিয়ে 4বার নির্বাচন করেছি। প্রথমবার 11 ভোটে হেরেছি, সেকেন্ড টাইম 2 ভোটে হেরেছি,
থার্ড টাইম 3 ভোটে হেরেছি। এবার এখন তো তুমি দ্বিতীয় বুঝতে পারো সর্বোচ্চ ভোটে জয়ী যে হওয়া আমার হয়েছে। মনের কিরকম একটা উৎসব মুখর, এবং অবশ্যই এটা পুরোটাই উৎসব মুখর ছিল, অন্যরকম একটা মানে ভালো আমি লাগা হারলেও কাজ উৎসব করেছে। মুখর ছিল, কিন্তু যদি আমার মনের অবস্থা বলো তবে অবশ্যই এটা অনেক আনন্দের আমার জন্য। তবে এবার আমি ঠিক করেছিলাম সেলিম ভাই, যদি এবারও আমি হেরে যেতাম তাহলে আমি একটা লিখতাম যে এবার আমি একটা হাসি। আর তুমি বলবা কেন? কারণ আমি তো ইসি পদে দাঁড়িয়েছি, যারা ডিরেক্টরস গিল্ডকে ভালোবাসবে তারা মনে হয় সব জায়গা থেকে আমাকে অ্যাটলিস্ট ভোট দিবে, এটুকু আমার বিশ্বাস ছিল। তো সেই জায়গা থেকে আমি আমার পরিচালক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা। এই যে আমি সেলিম ভাই একটু আগে বলছিলাম কাজের প্রসঙ্গে আসব, কাজ তো করতেই হবে কারণ সভাপতি পদে নির্বাচিত হয়েই গিয়েছেন আপনি, কিন্তু নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়, দিতে হয়, হ্যাঁ, কাজের বা উন্নয়নের প্রতিশ্রুতি। বাস্তবতায় এসে সেই প্রতিশ্রুতিগুলো কি রক্ষা করা যায়? মানে আজকের বাস্তবতায় কি কতটা এটা রক্ষা করা সম্ভব? থ্যাংক ইউ। আমি শতাধিক ভোটে জিতেছি, আমার নিকট 102 ভোট, অনেক। 102 ভোটে আমি জিতেছি, এটা অনেক বড় পার্থক্যে আমি জিতেছি। আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে ভোটাররাও আমাকে এভাবে চাচ্ছে। তাদের উপর একটা বিশ্বাস আমি স্থাপন করতে পেরেছি। আমি অভিনয় শিল্পী সংঘে 2 বছর সভাপতি পদে ছিলাম, আমি কিছু কাজ করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকে আমি একটা ইশতেহার যেটা আমরা দিয়েছি নির্বাচনের ক্ষেত্রে, যে ইশতেহারগুলো বাস্তবায়ন করা সম্ভব বা বাস্তবায়নের পথে কিছু দূর এগোনো সম্ভব, সেইগুলোই আমরা ইশতেহার হিসেবে রেখেছি। এখানে কোনো আকাশ কুসুম ইশতেহার আমরা দিইনি বা এমন কোনো পরিকল্পনা আমরা দিইনি যেটা করা যাবে না। আর বর্তমানের প্রেক্ষাপটটা কিন্তু একটু অন্যরকমই যাচ্ছে, সেই জায়গাতে কি সেগুলো রক্ষা করা সম্ভব? অবশ্যই রক্ষা করা সম্ভব হবে। আপনার ভেতরে যদি সাহস থাকে, আপনার যদি বলবার যে কথাগুলো সেটা যদি স্পষ্ট হয়, সেটা যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রতিকূল অবস্থায় আপনি বলতে পারবেন। তো এখন যে পরিস্থিতি চলছে, আপনি এটা যদি মিন করে থাকেন যে রাজনৈতিক পরিস্থিতির কথা বা অর্থনৈতিক পরিস্থিতির কথা, বিনোদনটা হচ্ছে তার পরের একটি জায়গা। এখানে প্রথমে হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, তারপরে হচ্ছে বিনোদনের প্রসঙ্গ আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে বিনোদনের ক্ষেত্রে যারা জড়িত আছে, এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের সাথে যারা জড়িত, তারাই হচ্ছে সবচেয়ে সংবেদনশীল নাগরিক। তাদের যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াটা সাধারণ মানুষের বুঝবার আগে তাদের মনে কিন্তু আঘাত করে। রিসেন্ট ইস্যুগুলো নিয়েও আমরা কাজ করছি। আর মজার ব্যাপার হচ্ছে যে গত 2-3 বছর আসলে কোনো কাজই হয় না এই ডিরেক্টরস গিল্ডের। আপনি যেটা করেন, যদি আপনি ডিরেক্টরস গিল্ডের জন্য 25টা প্লেট কেনেন সংগঠনের জন্য, তাহলে ওটাও একটি কাজ, কারণ এটাও হয়নি। মানে এমনই দুরবস্থা ছিল। আমরা যখন ইফতার করি সেই জায়গা থেকে অবশ্যই এখন সবাই আশাবাদী। আমি যদি সেলিম ভাইয়ের এই কথার জের ধরে আমি দিদির কাছে আসি, আমি একটু বলি, সেটা হলো সেলিম ভাই কিন্তু প্রতিদিনই 4 তারিখ থেকে কিন্তু একদিন ছাড়া প্রতিদিনই কিন্তু ডিরেক্টরস গিল্ডে একদম স্ট্যান্ড বাই অফিসে আসে প্রতিদিন, এবং এখান থেকেও কিন্তু অফিসে যাবে। এজন্যই তো এত ভোট পেয়েছে, এবং সবাই চেয়েছে তাকে দরকার। এবং প্লেট গ্লাসের কথা বললো না, আজকে আমরা তো প্রতিদিন ইফতার করি। সেলিম ভাই তো আসার পর একটা সুন্দর নিয়ম করেছে যে আমরা সন্ধ্যায় ডিরেক্টরস গিল্ড অফিসে যত যারাই আসুক, যত ডিরেক্টর আসুক, সবাই আসবে এবং ইফতার করবে, এই সিস্টেম। এবং কিন্তু এখন ইফতারের সময় কিন্তু অনেক এতে কিন্তু কমিউনিকেশনটাও খুব ভালো হয়, এজন্যই করেছে। এবং আমি এই যে সেলিম ভাই স্যার বলছিলাম যে সেলিম ভাইয়ের কথার জের ধরে একটা প্রশ্ন আমার এসেছে, সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক একটা টালমাটাল অবস্থা চলছে, এবং এটার প্রভাব কিন্তু বিনোদন অঙ্গনেও পড়ছে, দারুণভাবে পড়েছে। এটা অস্বীকার করার কোনো কারণ নাই। এই জায়গা থেকে কি মানে কাজ করাটা কিছুটা চ্যালেঞ্জের মনে হচ্ছে? আসলে কি আমার কাছে মনে হয় যে সবকিছুই সবসময় ভালো কাজ মানেই চ্যালেঞ্জিং। এখন সেলিম ভাই যে আমাদের যে পয়েন্টগুলো দিয়েছে যে এই কাজগুলো করব, বা আমরা কিভাবে আমাদের চারপাশটাকে সুন্দর করে করব, আগের মতো কাজ করতে পারবো, আমার মনে হয় সেলিম ভাইয়ের সাথে যারা আছে, আমরা যারা 21 জন, আমরা যদি একাত্ম ঘোষণা করি, আমার মনে হয় তাহলে সম্ভব। আমি বৌদির ইয়েটাকে একটু সম্পূরক উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। যে ঘটনাগুলোর কথা শুনছি বা ঘটছে, এই নাটক বা শুটিংয়ের ক্ষেত্রে যদি কোনো ঘটনার কথা আপনার মনে থেকে যদি আপনি প্রশ্নটা করে থাকেন, তাহলে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বা ঘটে। তো আগে যেমন
যে জিনিসটা ছিল যে আইন প্রয়োগকারী সংস্থা অত্যন্ত সক্রিয় থাকার কারণে অনেক ক্ষেত্রে একটু নিরাপত্তা বোধ করা যেত। তো এখন আমাদের তো কাজগুলো রাতে শেষ হয়, অনেকে রাত করে ফিরতে হয়, তো ওই জাতীয় একটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে যে নিরাপত্তাহীনতার একটা বিষয় থাকে। তো হ্যাঁ, তো আশা করি আমরা খুবই অপটিমিস্টিক এই বিষয়টাতে, যে আশা করতে তো দোষ নাই, আমরা চাই, আমরা আসলে ভালোটাই আশা করছি, একেবারেই ভালোটাই যত দ্রুত শেষ হয়, যত দ্রুত এই অবস্থার অবসান ভালো কিছু হবে সেটা সবাই আশা করে। আমি সেই জায়গা থেকে দুজনের কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই, যে নির্মাতাদেরকে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ, তাই না? কিন্তু আবার এই নির্মাতারাই নাকি শোনা যায় যে তারা প্রযোজকের কাছে জিম্মি, শিল্পীদের কাছে জিম্মি, অনেক ক্ষেত্রে আবার সিন্ডিকেটের কথা উঠে আসে। এই বিষয়টা থেকে আমি দুজনের কাছ থেকে জানতে চাই। দুজনের দুই রকম উত্তর হবে, দুই রকম উত্তরই ছোট্ট করে শুনতে চাই। সেটা হলো যে নির্মাতারা ক্যাপ্টেন অফ দ্য শিপ, এটা সত্যি। কারণ আমি এক চয়নিকা চৌধুরীকে দিয়ে কিন্তু সব বিচার করলে হবে না, আমিও কিন্তু সিন্ডিকেটের মধ্যে আছি। যেমন ধরুন চ্যানেলে যখন আমাকে কাজ করতে বলে, ওরা কিন্তু হয় আমি চয়নিকা চৌধুরী দেখে কিন্তু বলে না যে অমুকে নাও তমুকে নাও, এগুলো বলে না, কিন্তু আমি বুঝি যে ওরা চায়। কিন্তু যেহেতু ওই যে বললাম বোল্ডনেস আমার জায়গায়, আমার মনে হয় গল্প আমার যাকে লাগবে আমি তাকে নিয়ে কাজ করব, সো এইভাবে হয়তো হয় না, কিন্তু এই জন্য কিন্তু কাজটাও কমে এসছে। আর সিন্ডিকেট ব্যাপারটা তো রয়েই যায়, কারণ কিছু আর্টিস্ট আছে তারা খুবই মেধাবী, খুবই ভালো কাজ করছে, কিন্তু তাদেরকে নিয়ে কাজ করলে অনেক ভিউ হচ্ছে, ভিউ ভালো, কিন্তু সব ভালো কাজ তো ভিউ হয় না, খারাপ জিনিসও কিন্তু ভিউ হয়। সো এই সিন্ডিকেট, এই ভিউ, এই ভালো কাজ মন্দ কাজ, এগুলোর মাঝখানে কিন্তু আমরা পড়ে যাই। তার মানে আছে বিষয়টা, আছে বিষয়টা। ভাইয়া কি বলবে? আমি বলবো এটাই যে এটা আগে ছিল না, কিন্তু এখন আগে আর পরে বললে সবাই এটাকে রাজনৈতিকভাবে নেয়, ওই আগের কথা আমি বলছি না। মানে আমি বলছি যে আমাদের নাটকের ইতিহাসে এই বিষয়গুলো শুরু হয়েছে গত কয়েক বছর ধরে। আচ্ছা আচ্ছা। তো ওই গত কয়েক বছরের যে ইতিহাস, তাতে দেখা যাচ্ছে যে ডিরেক্টরসদের যে সম্মান, যে গৌরবের জায়গা, সেটা হারিয়ে গেছে। এই যে হারিয়ে যাওয়া বা হৃত সম্মান পুনরুদ্ধার করা, এটা কিন্তু আমাদের এইবারকার নির্বাচনের ইশতেহারে একটি প্রধান বিষয়। হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে। তো কি করে ফিরিয়ে আনা যায়? এখন ক্যাপ্টেন অফ দ্য শিপ যদি খালাসির চাইতে যদি কম মেধা সম্পন্ন হয়, তাহলে তো খালাসি ক্যাপ্টেনের উপরে একটু মাতব্বরি করবেই। তো ক্যাপ্টেনকে তার যোগ্যতম জায়গায় ঠিক পথে চালু করবার জন্যে যে প্রক্রিয়াগুলো ব্যাকগ্রাউন্ডে করা দরকার, সারা বছর ব্যাপী আমরা নানা রকমের প্রশিক্ষণ, নানা রকমের সেমিনার, সিম্পোজিয়াম, স্টাডি সাইকেল, বড় বড় ক্লাসিক্যাল ফিল্ম দেখা, বাংলাদেশেরই বড় বড় কাজ দেখা, এবং কি করে প্রি প্রোডাকশনগুলো ভালো করা যায়, কি করে কম্পোজিশন ভালো করা যায়, কি করে লাইট বা ক্যামেরার কাজগুলো ভালো করা যায়, এই জাতীয় প্রশিক্ষণগুলো সারা বছর ব্যাপী থাকবে। এবং এই চয়নিকা চৌধুরী যিনি বসে আছেন, এই উপকমিটির প্রধান কিন্তু চয়নিকা চৌধুরী। ঠিক আছে? আমরা ওই যে সিন্ডিকেটের কথা বলছেন, বা যে বলছেন যে ক্যাপ্টেন অফ দ্য শিপের উপরে মাতব্বরি হচ্ছে, এই মাতব্বরিগুলো আসলে আমি ডিরেক্টরস গিল্ডের থেকে আমরা মিলে বন্ধ করতে চাই। তাহলে তো আশাবাদী আমরা আরো বেশি। এবং ভাইয়া দারুণ সুন্দর করে কথাটা বুঝিয়ে বললেন, খুব ভালো লাগলো এবং দর্শকরা বুঝে গিয়েছে। সেলিম ভাইয়ের কথা জের হিসাবে আমি একটা কথা বলতে চাই, জের করে। যেমন এই যে সিন্ডিকেট ভিউ, এগুলোর কথা আসলো তো, যেভাবে কাজ, আমার কাছে মনে হয় যে একটা ডিরেক্টরের যে শেকড়, ওটা আসলে স্ট্রং হওয়া উচিত। যেমন ধরুন আমি এখন অপূর্বকে নিয়ে কাজ করতেছি, আমাকে কেউ চিনে না, হ্যাঁ, আননোন করিম, তা আমি এখন অপূর্বকে নিয়ে করবো, মেহজাবিনকে নিয়ে করবো। যখন আমি বলছি, আমার নাটকের ভিউ হচ্ছে, আসলে এটা এই এর ভিউ না, এটা আসলে মেহজাবিন অপূর্বর ভিউ। এবং আমি তখনই সেলুট দিব যদি এই একটা আননোন ছেলে মেয়ে বা যারা অভিনয় জানে, বা আরো অনেক পরের র্যাঙ্ক আছে না, যে সবাই তো অভিনেত্রী, ওদেরকে নিয়ে করে যদি এরকম পরিমাণ হয়, তাহলে তখন বলা যায় যে না, উনি ডিরেক্টর। সো আমার কাছে মনে হয় প্রত্যেক ডিরেক্টরের মাথায় এটা আসলে আসা উচিত যে আমরা আগে আমাদের নামটাকে প্রতিষ্ঠিত করি, আগে আমরা আমাদেরকে যেন মানুষ চিনে, দাঁড়িয়ে থাকলে যে এটা একটা দারুণ কথা বলেছেন। এটা দারুণ কথা বলেছেন, কারণ হচ্ছে তাতে করে নতুনরা অনেক কাজের সুযোগ পাবে। এইজন্য আমার ভিউ নেই, এইজন্য আমার কোনো কষ্ট নাই। আমি চয়নিকা চৌধুরী, এটা কোনো অহংকার না, এটা আমার ব্লেজিং
চয়নিকা চৌধুরী লিখে ডিরেকশন দেয়, মানুষ চিনে জানে, সো আই এম ব্লেসড। আচ্ছা, আপনাদের দুজনের ঘরেই মেয়ে আছে। আমি যদি একটু বর্তমান সময়ের কথা বলি, চারিদিকে প্রচুর নারী শিশু নির্যাতন বাড়ছে। আমি একটু জানতে চাই, মানে আপনাদের কি মনে হয় এর কারণটা কি? মানে শিল্পী হিসেবে আপনারা কি বলবেন? আমরা গতকালকে একটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি এটার প্রতিবাদে, এটার প্রতিরোধে। আমি ওখানে স্পষ্টভাবে কিছু কথা বলেছি। এটা বিভিন্ন টেলিভিশন কোম্পানি আপনাদেরটা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে গত দুদিন ধরে। সেখানে আমি আমার মেয়েদের কথাই বলেছি যে বাবা হিসেবে আমার নিজেকে খুব অসহায় মনে হয় যখন আমি চিন্তা করি আমার ঘরে দুটো মেয়ে আছে এবং কোনো বাবার মেয়ে এভাবেই ধর্ষিত হচ্ছে। তো তার যে কষ্টটা, ওই বাবার যে ফিলিংটা, ওটা আমার পক্ষে বোঝা অনেক সোজা। আমি ওই জায়গায় নিজেকে দাঁড় করাই এবং এই গত কিছুদিন ধরে, গত কয়েক রাত আমাদের অনেকের চোখে ঘুম নাই যাদের ঘরে এরকম মেয়ে আছে, কারণ তারা নিশ্চিন্তে ঘুমাতে পারছে না, নিশ্চিন্তে যে তার মেয়েটা ইউনিভার্সিটিতে যাচ্ছে বা কলেজে যাচ্ছে, ফিরে আসবে কিনা নিরাপদভাবে, সেটা নিয়ে আমরা সন্দিহান আছি বা থাকছি। এই যে অবস্থাটা যেটা সৃষ্টি হয়েছে, এই অবস্থাটা সৃষ্টি হওয়া আমাদের কারোই কাম্য ছিল না। আমরা এই আশা নিয়ে এই দেশে বসবাস করছি না। এই জায়গাতে দিদি কি বলবেন? আসলে আমি তো একজন মা। সেলিম ভাই যেমন দুটো মেয়ে আছে, আমারও একটা মেয়ে আছে। আমি নিজেও তো রাত করেই ফিরি, তখন দেখি শুনশান রাস্তা, বা আমার মনে হয় আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, সারাক্ষণই মনে হয় যাচ্ছে ও অফিস থেকে আতঙ্ক লাগছে, মেয়েকে নিয়েও আতঙ্ক লাগছে। মানে ও কি অফিস থেকে রিক্সা করে ঠিক করে ফিরছে নাকি ফিরছে না, মানে এগুলো কিন্তু আসলে খুব সব খুলে ফেলেছে, অর্নামেন্ট, ভয় পাচ্ছে। তো এরকম ভয় নিয়ে আসলে থাকাটা আসলে খুবই কষ্টের। এই কষ্টটা আসলে বোঝানো যাবে না। মানে আমি এই জায়গায় যদি বলি যে আগে আম্মু হয়তো বা একবার বা দুবার ফোন দিত বাসার বাইরে থাকলে, এখন যতক্ষণ বাসায় না ঢুকছি 5-6টা ফোন, মানে একটু পরপর ফোন। আমার মাও এইসব সংকট বা ভারী কথা আর আমি বলতে চাচ্ছি না। আরেকটা বিষয় একটু অ্যাড করা দরকার, সেটা হলো যে আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিকভাবে তাদের কাজটা করত, তাহলে যে মব জাস্টিস নামে যে ভয়ঙ্কর বিষয়টা সৃষ্টি হয়েছে এবং উইদাউট এনি রিজন, উইদাউট একজন একটা হই বলে চিৎকার দিয়ে উঠলো আর 100 লোক জড়ো হয়ে একটা লোককে মারতে শুরু করে দিল এবং মেরে ফেলছে, এই কালচারটা আমরা দেখে বড় হয়নি। এটা হয় কি খুবই বর্বর দেশের ঘটনা ঘটে এইরকম। আমাদের দেশ কখনো এরকম ছিল না। মুক্তিযুদ্ধের পরে 2-1টি জায়গায় এরকম ঘটনা ঘটেছিল, তাও 2-3 মাস। পরবর্তী সময় কিন্তু আমরা এই রকম মানে পথে ঘাটে যান হারানো এরকম দেখিনি। হ্যাঁ, দোষী সাব্যস্ত হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা তাকে আইনের আওতায় এনেছে এবং ঠিক সাজা হয়েছে। এই প্রক্রিয়াটা যদি চলমান থাকতো সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত, তাহলে কিন্তু এই যে মব জাস্টিস কখন তৈরি হচ্ছে? মানুষ যখন আস্থা হারিয়ে ফেলেছে যে বিচার তো এটা হবে না, কালকে ছাড়া পেয়ে যাবে, সো এটার বিচার আমরাই এখনই করে ফেলি। ওই জায়গা থেকে যে মানসিকতার তৈরি হয়েছে, যে অধৈর্যের তৈরি হয়েছে, অস্থিরতার তৈরি হয়েছে জনমনে, এইটা প্রশমন করা খুবই কঠিন। এটার ব্যাখ্যা আমাদের যারা সমাজবিজ্ঞানী যারা আছে ওনারা ভালো দিতে পারবে, কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসেবে এই অসহ্য একটি পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি। এই জায়গাতে কি দিদির কাছ থেকে আর কিছু, মানে দিদিকে আর কিছু যোগ করবে? সেলিম ভাই তো সব বলে ফেলছে। আসলে এটাই আমরা চাই যে নিরাপদভাবে কাজ করতে, সন্তানরা নিরাপদ থাকবে ঘরে এবং বাইরে। আমরা মেয়েরা সুন্দর করে কাজ করবো, শুধু মেয়েরা না, ছেলে মেয়ে সবাই সুন্দর একটা পরিবেশে একটা শান্তির বাংলাদেশ দেখতে চাই। একদম এটাই কামনা করি, কিন্তু আমিও এটা কামনা করি এবং আমার মনে হয় সবাই একই মানে ইচ্ছা পোষণ করে যে দেশটা খুব সুন্দর থাকুক, শান্তিপূর্ণভাবে আমরা বেঁচে থাকি। আমি আবার একটু কাজের আলাপে ফিরতে চাই। মানে দিদি, এবারে ঈদটা সেলিম ভাইয়ের না? পুরাই সেলিম ভাই কিন্তু প্রতিবারই থাকে, তুমি মনে হয় জানো না। গতবার অবশ্যই, গতবার আমি জানবো না কেন, গতবার আমি তার এই সিনেমা নিয়ে কাজ করেছি এবং আমি যদি বলি যে সদ্যই দাগের টিজার মুক্তি পেয়েছে, যেখানে দেখেছি, তার আগে বরবাদে দেখেছি সেলিম ভাইকে, এবং আমি যদি ভুল না করি জঙ্গলিতেও সেলিম ভাই আছেন। এবার আমার একটা নিজের সাথে একটা নিজের যুদ্ধ আছে। আচ্ছা, সেটা হচ্ছে দুটো ছবিতে আমি
পেশাগতভাবে একই এরকম চরিত্র করেছি, লয়ারের ক্যারেক্টার করেছি আমি, উকিল, দুটো ছবিতে। কিন্তু দুটো লয়ারকে আমি কতটুকু আলাদা করতে পেরেছি এই চ্যালেঞ্জটা আমার কাছে আছে। এখন দর্শকরা দেখবে যে আমি চ্যালেঞ্জটাকে পার করতে পেরেছি কিনা। তবে আমি চেষ্টা করেছি, এটা আমি ইচ্ছা করে চ্যালেঞ্জ নিই, আমি কিন্তু ইচ্ছা করলে একটা ছবি নাও করতে পারতাম, কিন্তু আমি করেছি এই কারণে যে একজন অভিনেতার দক্ষতা তখনই সে দেখাতে পারবে যখন সে দুটো চরিত্রকে আলাদা করতে পারবে। ওই একদম জায়গা তাই। থেকে আমি চেষ্টা করেছি, আমি বাকিটা ছেড়ে দিলাম দর্শকের কাছে। আমি জানি তবে না আমি যে কি এতটুকু হবে। শিওর যে সিনেমায় মানে একদম ক্লাইম্যাক্স বা খুব মজার যেই বিনোদনটা সেটা সেলিম ভাইয়ের উপস্থিতিতেই পাবো। Maybe. দিদির কাছে জানতে চাই, সেলিম ভাই 3টা সিনেমাতে আছেন, বরবাদ, দাগি, জঙ্গলি। এখন সামনে 3টা টিকিট রাখা হলো, কোনটা আগে দেখা হবে? হ্যাঁ, এটা আমার চিন্তা করার কিছু নাই, আমি যেটা বলি সেটা স্পষ্টভাবে বলি। Please. আমি আসলে প্রথমেই দেখবো বরবাদ, কারণ শাকিব খান আমার অল টাইম ফেভারিট, সো আমি প্রথমে বরবাদ দেখবো। এরপর বাকি দুটো সিনেমা, তারপর একটাতে আমি আছে second- নিশো, আরেকটাতে আছে সিয়াম। হ্যাঁ, তারপর আমি সেকেন্ডটাই দেখবো জঙ্গলি, আচ্ছা, কারণ এখানে সিয়াম হলো আমার প্রথম সিনেমা, বিশ্বসুন্দরীর হিরো, আমার আলাদা একটা ভালোবাসা। অন্যরকম আর বুবলি আমার ভালোবাসা। প্রহেলিকার হিরো, ওকে আমি খুবই পছন্দ করি। সো আমি আগে সিয়াম এবং বুবলির যে ছবিটা জঙ্গলি ওইটাকে দেখবো। আমি একদম লাস্টে দেখবো অল টাইম ফেভারিট ডিরেক্টর হিসেবে শিহাব শাহিন, সো এটা লাস্টে আমি দেখবো। আচ্ছা, এই একই প্রশ্নটা যদি আমি অভিনেতার কাছ থেকে জানতে চাই, কি অভিনেতা অনেক চিন্তা করবে? টিন্তা করতে প্রথমে কোন পারে। সিনেমাটা নিজের দেখবে? 3টা টিকিটই সামনে রাখা আছে, হ্যাঁ। ইটস ভেরি ডিফিকাল্ট এটা বলা, খুবই ডিফিকাল্ট। তবে ওই হিসাব যদি আমি করি, আমি প্রথমে দেখব দাগি। কারণ হচ্ছে কি, আচ্ছা। দাগিতে আমার চরিত্রটা অত্যন্ত চ্যালেঞ্জিং। আচ্ছা, ভাষাটা পুরো বাংলা ভাষা না, যেহেতু ইটস এন Okay. এক্সপেরিমেন্ট। সেই এক্সপেরিমেন্টে আমি অ্যাক্টর হিসেবে কতটুকু যেতে পারলাম ওটা যাচাই করার একটা আগ্রহ আমার মধ্যে রয়ে গেছে। ওটা হচ্ছে আমার প্রথম দেখার বিষয়। সেকেন্ডলি আমি দেখব হচ্ছে জঙ্গলি। কেন জঙ্গলি দেখব? জঙ্গলি যে ডিরেক্টর, তার সাথে আমি কখনো কাজ করিনি, রাহিমের সাথে আমার কাজ করা হয়নি, কিন্তু টেকনিক্যালি হি ইজ ভেরি সাউন্ড। সো ওই ছবিটা দেখবার একটা শখ আছে যে ও কেমন বানালো। আর বরবাদ, ওই পরিচালকের সাথেও আমি পরিচিত, আর সাকিবের সাথে আমি প্রচুর কাজ করেছি, মানে কম করে হলেও অন্তত 7-8টা ছবি করে ফেলেছি, যেটাতে ও আর আমি একদম ভিলেন হিসেবেও আমি কাজ করেছি, বা একদম অপোনেন্ট হিসেবে কাজ করছি। সেটা নবাব এলএলবি বা দেবদাস থেকে শুরু হয়েছে। তো যেহেতু এই তো প্রেম, দেবদাস, এগুলো তো আগেকার ছবি, 35-এ করা ওগুলো। তো ওই যেহেতু ওর ছবিটার ব্যাপারে তো আমি নিশ্চিত ওটা আমি দেখব। ওটা তো সবাই তবে আমার দেখার ওটা তো পিছনে- সবাই যাবেই। যাবেই তবে যাবে। আমার দেখার পিছনে টিকিট যদি পাই সেরকম করে, এটা একটা ফ্যাক্টর। এটা একটা ফ্যাক্ট। তাহলে সেলিম ভাই টিকিট? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা প্রতিবেশী। আমি যেদিন ছবি দেখতে যাব, আমি চয়নিকাকে বলবো যে চলেন যাই, দেখে আসি। দিদি হ্যাঁ, sure. শুধু তোমাকে বলতেছে, আমাকে বলবে না? না, রোজিও যাবে সাথে। না না, আমি বললাম দিদি যাবে, ভাবি তো যাবেই, হ্যাঁ। আমাকে তো বললেন না। তুমি তো নেইবার না আমার, তোমার তো অনেক দূরে বাড়ি। তাতে কি, আমি তো অ্যাটলিস্ট হোস্ট করছি এবং আমাকে তো খুব স্নেহ আচ্ছা করেন আচ্ছা আপনি। আচ্ছা, সুযোগ হলে তুমিও যাবে। জোর করে টিকিট নিলাম, আমার মন খারাপ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, দিদির কাছে একটু আসতে চাই যে দিদি সিনেমা নেই ঈদে, তবে নাটক তো নিশ্চয়ই আছে, একটু জানতে চাই তার খোঁজ খবর। আমি এনটিভির জন্য একটা কাজ করেছি, কাজল ভুমরা, অনেকদিন পর আমি লিখলাম, এটা এনটিভিতে যাবে। এটিএন বাংলায় একটা যাবে, সেটা হচ্ছে একটি পুরনো ছবি, ফারিয়া হোসেনের লেখা। আচ্ছা আচ্ছা, ওটাতে মৌ আছে, তানভীর হুরাই আছে, আমি প্রথম কাজ করলাম ওর সাথে, সামিরা মাহি আছে। এনটিভিতেও সামিরা মাহি আর বগদাদি, জুনায়েদ বগদাদি। আচ্ছা আচ্ছা, আর আরেকটা আমি করেছি, এটা আমার খুবই ফেভারিট একটা কাজ, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে এই যে কোনো একদিন, ফারিয়া হোসেনের লেখা। আফজাল হোসেন আর মৌ একসাথে করেছে এবং সৌম্য অভিনয় করেছে। এবং ফারিয়া আপা এবং তোমার অনেক অনেক আমরা অনেক 200+ কাজ করেছি। কাজ আছে। রেজলিউশন একটা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে আছি ভালোবাসায়, আচ্ছা, ওইটা পার্থ আর নৌবা। বাহ, অনেকগুলো হ্যাঁ, আর অনেকগুলো কাজ ডানচিন আমরা থেকে পাচ্ছি একটা তো। যাবে, সেটা হচ্ছে তানজিন তিশা আছে, ওই ছেলেটার নাম মনে হয় প্রান্তর, না প্রান্তর দস্তিদার, ছেলেটা খুবই ভালো লেগেছে আমার কাছে, এবং সজল।
আর ওই যে পিচ্চি একটা আছে ওয়াজিভা নাকি আচ্ছা, তার আচ্ছা। নাম, খুব পটপট করে কথা বাহ, বলে। তাহলে তো ঈদটা এবার আরো জমজমাট হবে। হ্যাঁ 5টা নাটক। দারুণ দারুণ আমরা দারুণ দারুণ দেখলাম। সিনেমাও আছে এবং ছোট পর্দায় দারুণ দারুণ কাজ আছে দিদির। সো আজকে না আসলে আয়োজনটা শেষ করতে হচ্ছে, আমার ইচ্ছেও করছে না, বাট সময় নেই একেবারেই। দুজনকে আজকের এই কালার্স 24 এর সেটে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীর কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। তোমাকেও ধন্যবাদ, আর ক্যামেরার পিছে যারা আছে সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজন। আজকের মতো আসছে সপ্তাহে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।